দেখো, আজ আমরা পড়বো হলো ময়মনসিংহ গীতিকা। ঠিক আছে? ময়মনসিংহ গীতিকা বা ময়মনসিংহ গীতিকা দুটো নামই আমরা জানি। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক এবং সম্পাদক হলেন দীনেশচন্দ্র সেন। কেন? কারণ এই ময়মনসিংহ গীতিকা বা ময়মনসিংহ গীতিকা এগুলি ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেগুলিকে সংগ্রহ করেছিলেন চন্দ্রকুমার দে এবং অন্যান্যরা। চন্দ্রকুমার দে এবং তার সাথে আরো কয়েকজন ছিল, কিন্তু বিখ্যাত হিসাবে বা উল্লেখযোগ্য হিসাবে আমরা চন্দ্রকুমার দের নামই জানি, কারণ উনিই মূলত দায়িত্বে ছিলেন। ঠিক আছে? এবার এই সংগ্রহগুলি করে উনি দীনেশচন্দ্রের হাতে তুলে দিলেন এবং উনি এগুলিকে একটি সম্পাদনা করে প্রকাশ করলেন। ঠিক আছে? সুতরাং দীনেশচন্দ্র সেন এই ময়মনসিংহ গীতিকা, যেগুলি লোকায়ত সম্পদ বা লোকায়ত উপাদান যেগুলি, এর সম্পাদক এবং সংগ্রাহক। ঠিক আছে? দেখো, এবার এই ময়মনসিংহ গীতিকা সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জেনে নেব। প্রথমে দেখো, প্রকাশকাল হিসেবে কি পাচ্ছি? 1923 থেকে 1932। কেন 1923 থেকে 32 কেন? তার কারণ হলো এই চন্দ্রকুমার দে, যার কথা আমরা বললাম, উনি যে পালাগুলি দীনেশচন্দ্র সেনের হাতে তুলে দিলেন, সেই পালাগুলিকে দীনেশচন্দ্র সেন কিছু কাটাছেঁড়া করলেন। কেমন কাটাছেঁড়া? আমরা মহুয়া পালা পড়ার সময় একটু ডিটেলসে দেখবো যে কাটাছেঁড়া মানে, ধরো কোনো পালার যেহেতু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ হচ্ছে, সেহেতু কোনো লাইন হয়তো কোনো ঘটনা একটু আগে, কোনো ঘটনা পরে চলে গেছে, সেগুলোকে উনি বারে বারে পড়ে নিজের মতো করে সাজিয়ে নিলেন, এই অর্থে কাটাছেঁড়া। ঠিক আছে? তো এইরকম করে উনি 4টি খণ্ডে প্রকাশ করলেন। ঠিক আছে? 4টি খণ্ডে প্রকাশ করলেন, যেটি প্রথম প্রকাশিত হচ্ছে 1923-এ এবং সবশেষে 1932। তাহলে 1923 থেকে 1932-এর মধ্যে প্রকাশকাল, যেগুলির সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে এবং অন্যান্যরা। এই পালাগুলি প্রকাশিত হচ্ছে কিভাবে? 4টি খণ্ডে প্রকাশিত হচ্ছে। প্রথম খণ্ডে আমরা পাচ্ছি 10টি পালা। কটি পালা? প্রথম খণ্ডে পাচ্ছি 10টি পালা, দ্বিতীয় খণ্ডে পাচ্ছি 14টি পালা, তৃতীয় খণ্ডে পাচ্ছি 11টি পালা এবং চতুর্থ খণ্ডে পাচ্ছি 19টি পালা। কতগুলি? ময়মনসিংহ গীতিকার যে সংগ্রহগুলি চন্দ্রকুমার দে করে দিয়েছিলেন দীনেশচন্দ্র সেনের হাতে, তার মধ্যে আমরা যতগুলি পালা পাচ্ছি, প্রথম খণ্ডে উনি প্রকাশ করছেন 10টি পালা, দ্বিতীয় খণ্ডে 14টি, তৃতীয় খণ্ডে 11টি এবং চতুর্থ খণ্ডে 19টি। অর্থাৎ মোট 54টি পালা আমরা পেলাম। ঠিক আছে? যার মধ্যে আমাদের পাঠ্য মহুয়া পালা এবং দস্যু কেনারাম পালা, এই দুটো পালাই প্রথম খণ্ডে আছে। ঠিক আছে? এবার এই যে চন্দ্রকুমার দের সাথে দীনেশচন্দ্র সেনের পরিচয়টা কিভাবে হলো? হঠাৎ করেই তো চন্দ্রকুমার দে চলে এলেন না, যে দীনেশচন্দ্র সেন কলকাতায় আছেন, চন্দ্রকুমার দে আছেন কোথায়? ময়মনসিংহতে। হঠাৎ করে এই পরিচয়টা হলো কি করে? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখার, যে আমাদের জেনারেল পেপার এবং বাংলা সাহিত্যের কোর্সে ভর্তি চলছে। এই দুটি পেপারই আপনি একসাথে পেয়ে যাবেন মাত্র 9,999 টাকায়। যে কোর্সে আপনি এখনই এনরোল করতে পারেন মাত্র 2,000 টাকা দিয়ে, যেখানে আপনি পাবেন সম্পূর্ণ পিডিএফ নোটস, মক টেস্ট, রেকর্ডেড ক্লাস সহ সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও এবং অল টাইম সাপোর্ট। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন এই ফোন নাম্বারে আর কোর্সে এনরোল করে নিন মাত্র 2,000 টাকা দিয়ে। তো দেখো কিভাবে পরিচয়টা হলো। মূলত আমরা চলে যাব, আমরা প্রথমে কি দেখলাম? 1923 সালে দেখলাম ময়মনসিংহ গীতিকা প্রথম প্রকাশিত হচ্ছে, কিন্তু আমরা ফিরে যাব 1913 সালে। 1913 সালে যেখানে প্রথম প্রকাশিত হচ্ছে সৌরভ পত্রিকায়। সৌরভ পত্রিকায় চন্দ্রকুমার দে একটি প্রবন্ধ রচনা করছেন। কার সম্পর্কে? চন্দ্রাবতী সম্পর্কে। এই চন্দ্রাবতী হলেন অন্যতম এই যে গীতিকা, অনেকগুলি গীতিকা আমরা পাই চন্দ্রাবলীর রচনায়, এমনকি রামায়ণের রচনা এবং রচয়িতা, এবং দ্বিজ বংশীদাস মনসা মঙ্গল কাব্যের একজন অন্যতম লেখক দ্বিজ বংশীদাস, তার কন্যা হলেন এই চন্দ্রাবতী। ঠিক আছে? তো এই চন্দ্রাবতী সম্পর্কে একটি প্রবন্ধ লিখছেন কে? লিখছেন হলো চন্দ্রকুমার দে, সৌরভ পত্রিকায় 1913 সালে।
যেটি দেখছেন কে? দীনেশচন্দ্র সেন এই পত্রিকাতে এই প্রবন্ধটি দেখছেন, এবং ওনার মাথায় আসছে কি যে এই গীতিকাগুলি আমি সংগ্রহ করব বা এই গীতিকাগুলি আমি সংগ্রহ করতে পারি, এই চিন্তা ভাবনা দীনেশচন্দ্রের মাথায় আসছে। তো দীনেশচন্দ্র সেন কি করলেন? চন্দ্রকুমার দের সাথে পরিচিত হওয়ার জন্য উনি যোগাযোগ করলেন সৌরভ পত্রিকাতে। সৌরভ পত্রিকার সম্পাদক কেদারনাথ মজুমদারের সাথে। ইনফরমেশন গুলো মনে রাখার চেষ্টা করবে। কেদারনাথ মজুমদার, ওনার সাথে উনি যোগাযোগ করলেন এই চন্দ্রকুমার দের সাথে সাক্ষাৎ করার জন্য। তো এই কেদারনাথ মজুমদারের সৌজন্যে চন্দ্রকুমার দে 1919 সালে, দেখো কোথায় 1913 সাল পেয়েছিলাম, যে সময় সৌরভ পত্রিকায় প্রকাশিত হচ্ছে এই চন্দ্রাবতীর প্রবন্ধ, চন্দ্রাবতী সম্পর্কিত যে প্রবন্ধ চন্দ্রকুমার দে রচনা করছেন। আর 1919 সালে এই চন্দ্রকুমার দে আসছেন কোথায়? কলকাতাতে দীনেশচন্দ্র সেনের বেহালার বাড়িতে কে আসছেন? চন্দ্রকুমার দে। এই চন্দ্রকুমার দে কিন্তু অত্যন্ত দরিদ্র ছিলেন। তো উনি এই ময়মনসিংহ থেকে বা বাংলাদেশ থেকে কলকাতায় আসার জন্য যে পথ খরচের টাকা জোগাড় করেছিলেন, ওনার স্ত্রীর রূপোর গহনা বিক্রি করে উনি পাথেও জোগাড় করেন। ঠিক আছে, তো আমরা একটা লং ডিস্টেন্স পাচ্ছি 1913 সালের থেকে 1919 সাল পর্যন্ত। ঠিক আছে, এবার চলে আসি, দেখো এই ময়মনসিংহ গীতিকাগুলিতে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। এই নানা ধরনের গীতিকাগুলি যেগুলি সংগ্রহ করেছেন চন্দ্রকুমার দে, এই গীতিকাগুলিতে মূলত কৃষক চরিত্রের প্রাধান্য বেশি। কেন বলতো কৃষক চরিত্রের প্রাধান্য বেশি? কেউ কি বলতে পারবে কেন হঠাৎ করে এই গীতিকাগুলিতে আমরা বলছি যে কৃষক চরিত্রের প্রাধান্য বেশি? কোনো আইডিয়া? ম্যাম, এই গীতিকাগুলো যেহেতু সাধারণ মানুষকে নিয়ে রচনা, ওই কৃষক সম্প্রদায় বা ওরকম জাতীয় দেখতে পাওয়া যায় আর কি। বিষয়টাতে যেহেতু উঠে এসেছে, ময়মনসিংহ আসলে কৃষি প্রধান অঞ্চল এবং বাংলাদেশের বেশিরভাগ অংশই কৃষি প্রধান, যার জন্য যারা গ্রামে বাস করেন তাদের জীবিকা মূল জীবিকা হচ্ছে কৃষি। সেই জন্য কৃষকদের আর কি প্রাধান্যটা বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি সবারই। ব্যাপারটা হচ্ছে, দেখো কৃষকরা সারাদিন, অবশ্যই ময়মনসিংহ কৃষি প্রধান বা বাংলাদেশ মূলত কৃষি প্রধান দেশ, একদমই ঠিক। এবার সারাদিন কৃষকরা কি করছেন? চাষবাস করছেন মাঠে, এবং এই কাজকর্মের শেষে তারা বিকালে গিয়ে কি করছেন? গ্রামের চণ্ডী মণ্ডপে বা বট গাছ তলায় গিয়ে বসছেন, সব একসাথে জমায়েত হচ্ছেন এবং নিজেদের মধ্যে গল্প গুজব বা রঙ্গ তামাশা বা একটা সময় কাটানোর জন্য ওনারা কি করছেন? বিভিন্ন ধরনের, দেখো এখনকার যে ধরনের, এখনকার মতো তো আর নয় যে সবাই কয়েকজন এক জায়গায় হলো গিয়ে মোবাইল খুলে পাবজি খেলতে শুরু করে দিল, এরকম ব্যাপার তো সেই সময় ছিল না। তো সে সময় কি হচ্ছে? বিভিন্ন ধরনের জিনিস নিয়ে চর্চা হতো। তো কৃষক, তারা তো আর শাস্ত্রালোচনা করবে না, তো তারা বিভিন্ন ধরনের পালা এটা ওটা নিয়ে আলোচনা করতো। তো এই ধরনের যে পালাগুলি আমরা পাচ্ছি, এই ময়মনসিংহ গীতিকার যে পালাগুলি, এই পালাগুলিতে আমরা দেখব যে এই কৃষক চরিত্রের, যেহেতু কৃষকদের মধ্যে থেকে মূলত জীবিকা কৃষি, তো এদের মধ্যে থেকে উঠে এসছে যে গানগুলি, সেই গানগুলিতে এনাদেরই ছাপ রয়ে গেছে। ঠিক আছে, নেক্সট বৈশিষ্ট্য দেখো কি? হিন্দু সংস্কৃতি ও মুসলমান সংস্কৃতির সম্মিলন। এখানে হিন্দু সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি বা উচ্চ বংশ, নিচ বংশ ইত্যাদি বিভিন্ন সংস্কৃতির কিন্তু মেলবন্ধন ঘটেছে এই ময়মনসিংহ গীতিকাতে। কোনো ভেদাভেদ এখানে, সেই সময়ের যে সমাজের যে ব্রাহ্মণ্য সমাজের যে কঠোরতা ইত্যাদি নানান বিষয় উঠে এসেছে, কিন্তু যে একটা মেলবন্ধন সেটাও কিন্তু এতে দেখানো হয়েছে। নেক্সট বৈশিষ্ট্য,
প্রেমের একনিষ্ঠতা ও পবিত্র প্রেমের জন্য আত্মত্যাগ, যেটা আমাদের মহুয়া পালাতে আমরা পাই। শুধুমাত্র মহুয়া পালা নয়, অনেকগুলি পালা আছে এই ময়মনসিংহ গীতিকাতে, যে পালাগুলিতে দেখা যায় যে প্রেমের প্রতি একনিষ্ঠ ভাব এবং প্রেমের জন্য আত্মত্যাগের বিভিন্ন বিবরণ। ঠিক আছে, সেটাও কিন্তু এই ময়মনসিংহ গীতিকার একটি অন্যতম বৈশিষ্ট্য। নেক্সট আসছে চারিত্রিক দ্বন্দ্বে নাটকীয়তা সৃষ্টি। যেহেতু সমাজের একটা দিক উঠে আসছে এই গীতিকাগুলির মধ্যে থেকে, সেহেতু চারিত্রিক দ্বন্দ্ব থাকবে। যেমন মহুয়া পালার ক্ষেত্রে আমরা দেখব যে কোথায় নদের চাঁদকে পাচ্ছি আমরা একজন ব্রাহ্মণ হিসাবে, এবং মহুয়াকে পাচ্ছি একজন বেদের মেয়ে হিসাবে, এবং এই যে দুজনের মিলনের পক্ষে মাঝে যে বাধাগুলি দাঁড়িয়েছে, তার ফলে বিভিন্ন চারিত্রিক দ্বন্দ্ব উঠে এসছে, এবং এই চারিত্রিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে এই পালার মধ্যে একটা নাটকীয়তাও সৃষ্টি হয়েছে। আর পুরাণের প্রভাব খুবই অল্প। পুরাণের মধ্যে আমরা যে সমস্ত দেবদেবীর বর্ণনা পাই, সেই সমস্ত প্রভাব কিন্তু এই ময়মনসিংহ গীতিকাতে আমরা পাবো না। মূলত লোকায়ত মানুষদের কথা এই ময়মনসিংহ গীতিকা। এবার দেখো, যে দুজনের কথা আমরা মূলত বারে বারে পাচ্ছি, দীনেশচন্দ্র সেন এবং চন্দ্রকুমার দে। এই দীনেশচন্দ্র সেনের জন্ম কিন্তু ঢাকাতে, অর্থাৎ বাংলাদেশে। ঢাকার বকজুড়ি গ্রামে উনি জন্মগ্রহণ করছেন, এবং এই চন্দ্রকুমার দে খোদ ময়মনসিংহ অঞ্চলের মানুষ। ময়মনসিংহ জেলার নেত্রকোনা অঞ্চলে আইথর নামে একটা গ্রাম আছে, আইথর হবে এটা, আইথর নামে একটি গ্রাম আছে। তো সেই গ্রামে উনি জন্মগ্রহণ করছেন। ঠিক আছে, চন্দ্রকুমার দে এবং দীনেশচন্দ্র সেন ঢাকার বকজুড়ি গ্রামে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখার, যে আমাদের জেনারেল পেপার এবং বাংলা সাহিত্যের কোর্সে ভর্তি চলছে। এই দুটি পেপারই আপনি একসাথে পেয়ে যাবেন মাত্র ৯,৯৯৯ টাকায়। যে কোর্সে আপনি এখনই এনরোল করতে পারেন মাত্র ২,০০০ টাকা দিয়ে, যেখানে আপনি পাবেন সম্পূর্ণ পিডিএফ নোটস, মক টেস্ট, রেকর্ডেড ক্লাস সহ সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও এবং অল টাইম সাপোর্ট। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন এই ফোন নাম্বারে, আর কোর্সে এনরোল করে নিন মাত্র ২,০০০ টাকা দিয়ে। তাহলে এবার আমরা প্রথমে চলে আসি ময়মনসিংহ গীতিকা সম্পর্কে। আমরা বেসিক কিছু তথ্য জেনে গেলাম, এবার চলে আসি মহুয়া পালাতে। মহুয়া পালা অর্থাৎ এখানেই আমরা বুঝতে পারছি যে এই পালার কেন্দ্রীয় চরিত্রকে মহুয়া, তাই না? মহুয়া কেন্দ্রীয় চরিত্র বা কেন্দ্রীয় নারী চরিত্র বা নায়িকা হলো মহুয়া, যাকে নিয়েই এই পালা। দেখো, এই পালাটি বলা হচ্ছে খালিয়াজুড়ি থানার নিকট রহমতপুর হইতে ১৫ মাইল উত্তরে তলার হাওর নামক বিস্তৃত হাওরের পূর্ব দিকে এই স্থান। এই মহুয়া পালার যে ঘটনার বিবরণ আমরা পাই, যে স্থানগুলোতে এই পালা ঘটেছে বা এই ঘটনাগুলি ঘটেছে, সেই জায়গাটা কোথায়, সেই স্থানটা কোথায়? খালিয়াজুড়ি থানার নিকট রহমতপুর অঞ্চলের ১৫ মাইল উত্তরে তলার হাওর নামক একটি বিস্তৃত হাওর আছে, যার পূর্ব দিকে বেশ কতগুলি জায়গা, যে জায়গাগুলি আমরা মহুয়া পালার মধ্যে পাই, যেমন বামনকান্দি গ্রামের নাম পাচ্ছি, বাইদ্দার দিঘি অর্থাৎ বেদেদের দিঘি, বাইদ্দার দিঘি, ঠাকুরবাড়ির ভিটা, উলুয়া কান্দি, এরকম বিভিন্ন জায়গার নাম আমরা পাচ্ছি এই মহুয়া পালাতে। ঠিক আছে, তো এই জায়গাগুলি মূলত এই তলার হাওর নামক বিস্তৃত হাওরের পূর্ব দিকে অবস্থিত। এবার মহুয়া পালা রচনা করেছেন কে? রচনা করছেন কে? দ্বিজ কানাই। এই দ্বিজ কানাই হলেন নমশূদ্র সম্প্রদায়ের ব্রাহ্মণ গোত্রীয় দ্বিজ কানাই। ঠিক আছে, নমশূদ্র সম্প্রদায়ের মধ্যে ব্রাহ্মণ, অর্থাৎ নমশূদ্র সম্প্রদায়ের মধ্যে উচ্চ বংশ ব্রাহ্মণ, তিনি হচ্ছেন দ্বিজ কানাই। আর এই দ্বিজ কানাইয়ের সেই সময় ওখানে একটা প্রবাদ প্রচলন আছে বা কিংবদন্তিও বলতে পারো, যে এই দ্বিজ কানাই তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল যার, তিনি ছিলেন এই নমশূদ্র সম্প্রদায়েরই একজন খুব নীচ বংশজাত এক কন্যা। ঠিক আছে, তো যেহেতু দ্বিজ কানাই উচ্চবংশীয় এবং তার যার সাথে প্রণয়ের সম্পর্ক ছিল তিনি ছিলেন অতি নীচ বংশীয়, সুতরাং এনাদের মিলনের পথেও যে বাধাগুলি এসেছিল, সেই বাধাগুলিও কিন্তু উনি মহুয়া পালার মধ্যে দিয়ে তুলে ধরেছেন, এবং এক প্রাণ ঢালা সরলতা দিয়ে উনি নিজের জীবনের সঙ্গে মিলিয়ে এটাকে রচনাও করতে পেরেছেন। ঠিক আছে,
তো আমরা মহুয়া পালা যখন পড়বো তখন দেখতে পাবো যে এক প্রাণ ঢালা সরলতা, যেখানে কোনো জটিলতা নেই, যা কিছু ঘটছে সব সরাসরি। তো এই ঘটনা কিন্তু আমরা দেখব দ্বিজ কানাইয়ের রচনার মধ্যে দিয়ে। এই মহুয়া পালার রচনা কাল মূলত 1650, অর্থাৎ দ্বিজ কানাই রচনা করছেন মূলত একটা আনুমানিক সাল, একদম এক্সাক্ট সাল তো বলা যায় না, আনুমানিক 1650 সাল। আর সংগ্রহ করা হচ্ছে মানে চন্দ্রকুমার দে যখন দীনেশচন্দ্র সেনের হাতে দিচ্ছেন, দীনেশচন্দ্র সেন বলছেন যে এই পালাটি আমার হাতে এসে পৌঁছাচ্ছে 1921 সালের 9ই মার্চ। ঠিক আছে, 1921 সালের 9ই মার্চ দীনেশচন্দ্র সেনের হাতে এসে পৌঁছাচ্ছে এই পালাটি। এই পালার মোট ছত্র সংখ্যা হলো 755। ঠিক আছে, 755টি ছত্র এই পালাতে, যে পালার এই ছত্রগুলিকে বিভাজন করা হচ্ছে 24টি অধ্যায়ে। 24টি অধ্যায়ে বিভাজন করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমি কি কি বললাম মহুয়া পালা নিয়ে? কি কি বললাম? যে প্রথমত খালিয়াজুড়ি থানার নিকটবর্তী রহমতপুর থেকে 15 মাইল উত্তরে তলার হাওর, এই নামটা মনে রাখবে, এই হাওরের নামটি তলার হাওর। এই জায়গার পূর্ব দিকে যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলিতেই মূলত এই মহুয়া পালার ঘটনাস্থল। ঠিক আছে, আর এই মহুয়া পালা রচনা করছেন দ্বিজ কানাই, যিনি হলেন নমশূদ্র সম্প্রদায়ের ব্রাহ্মণ, যার সাথে ওই নমশূদ্র সম্প্রদায়ের একজন অতি হীন কুলজাতা এক সুন্দরীর প্রেমের সম্পর্ক ছিল, এবং তার জন্য উনি বহু কষ্ট ভোগ করেন। ফলে তার রচনার মধ্যে সেই প্রাণ ঢালা সরলতা কিন্তু আমরা পাবো মহুয়া এবং নদ্যার চাঁদের জীবনের মধ্যে দিয়ে উনি ফুটিয়ে তুলেছেন তা। এই পালাটির রচনাকাল হলো আনুমানিক 1650, আর সংগৃহীত হচ্ছে, অর্থাৎ দীনেশচন্দ্র সেনের হাতে যখন এই পালাটি আসছে তখন 1921 সালের 9ই মার্চ। আর এই পালাটির ছত্র সংখ্যা হলো 755, যেটি 24টি অধ্যায়ে বিভক্ত। ঠিক আছে, এই পর্যন্ত বলো দেখি, কারোর সমস্যা আছে এই পর্যন্ত? আমি একটু প্রশ্ন ধরি তাহলে এখান থেকে। চলো নেক্সট পেজে চলে যাই, গিয়ে প্রশ্ন ধরি। বলো দেখি, দ্বিজ কানাই রচনা করছেন আনুমানিক যে সাল, রচনার সাল পাচ্ছি আমরা, কত সাল? 1650। আর দীনেশচন্দ্র সেনের হাতে আসছে এটি কত সাল? 1921 9ই মার্চ। আর যে হাওরটির কথা আমরা বারে বারে বলছি মহুয়া পালা প্রসঙ্গে, সেই হাওরটির নাম তলার হাওর। তলার হাওর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরো বেশ কিছু কথা এখানে, যে এই 755টি ছত্র তো আমরা বলছি যে মহুয়া পালা সম্পর্কে আমরা 755টি ছত্র পাচ্ছি, যেটা 24টি অধ্যায়ে বিভাজিত। সুকুমার সেন বলছেন, কে? সুকুমার সেন বলছেন যে ছাপার অক্ষরে বা ছাপায় কিন্তু পাওয়া যাচ্ছে, বা সুকুমার সেনের মতে আমরা বলতে পারি এই ছত্র সংখ্যা 789টি। সুকুমার সেন বলছেন যে ছাপায় পাওয়া গেছে 789টি ছত্র। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত পেলাম আমরা মহুয়া পালার বিভিন্ন ঘটনা। এবার দেখো, সুকুমার সেনটা একটু মুছে দিই। এই যে আমরা ময়মনসিংহ গীতিকার বৈশিষ্ট্য দেখতে গিয়ে দেখলাম যে হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মেলবন্ধন ঘটছে এই পালার মধ্যে দিয়ে। তেমনি আমরা মহুয়া পালাতে দেখছি কি, যে এক অতি উচ্চবংশীয় একজন এবং ব্রাহ্মণ নদ্যার চাঁদ, এবং অপরদিকে আসছে এক বেদের মেয়ে যার নাম হলো মহুয়া, তার প্রেম কাহিনী। তো এই যে প্রেম কাহিনীর মধ্যে দিয়ে একটা সামাজিক বিশৃঙ্খলা দেখা যাচ্ছে বলে ব্রাহ্মণ সম্প্রদায় উল্লেখ করছেন। ঠিক আছে, ব্রাহ্মণ্য সম্প্রদায়রা বলছেন যে এই পালাটি সমাজের পক্ষে একটা অতি ক্ষতিকর একটা জিনিস, যার জন্য কি করা হচ্ছে, সেই সময় তৎকালীন ব্রাহ্মণ সম্প্রদায় এই পালাটিকে পুরোপুরি
আমরা বলতে পারি ব্যান করছেন, যে এই পালাটি আর গাওয়া যাবে না, এই পালাটি পুরোপুরি হিন্দু সমাজ থেকে পালাটিকে বাদ দেওয়া হলো। ফলে পালাটি যখন সংগ্রহ করা হয়, চন্দ্রকুমার দে যখন সংগ্রহ করতে গেছেন পালাটি, সেই পালাটি কিন্তু খুব কষ্ট করে খুঁজে পাওয়া যাচ্ছে, এবং খুঁজে পাওয়া যাচ্ছে কোথায়? হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে এই 755টির ছত্রের মধ্যে প্রথম 16টি ছত্র পাওয়া যাচ্ছে এক মুসলিম এক ব্যক্তির কাছ থেকে, ঠিক আছে? এবং যিনি এই পালাটি বলছেন প্রথম 16টি ছত্র। এছাড়াও এই পালাটির সম্পূর্ণ অংশ সংগ্রহ করছেন চন্দ্রকুমার দে দুটি জায়গা থেকে। মূলত কি কি জায়গা? একটা হলো, নেক্সট পেজে যাই আমরা, তাহলে একটু লিখতে সুবিধা হবে। দুটি জায়গার নাম পাচ্ছি। নেত্রকোনার অন্তর্গত জায়গাটার নাম কি? শান্দিকোনা পোস্ট অফিস, ঠিক আছে? নেত্রকোনার অন্তর্গত পোস্ট অফিসের নাম শান্দিকোনা, যার মধ্যে দুটি গ্রাম আছে। একটা হলো, মানে এই পোস্ট অফিসের মধ্যে দুটি গ্রাম নয়, আমাদের দরকারে দুটি গ্রাম আছে, একটা হচ্ছে মস্কা আর একটা হচ্ছে গোড়ালি। পায়ের গোড়ালি নয় কিন্তু, ঠিক আছে? পায়ের গোড়ালি নয়, বা কেউ কেউ ধোড়ালিও বলছে, পায়ের গোড়ালি দিয়েও মনে রাখতে পারো, ঠিক আছে? মস্কা, বা অর্থাৎ গোড়ালিতে মচকা লাগবে, আর গোড়ালি, ঠিক আছে? এই দুটো জায়গার মধ্যে এই মস্কার দুইজন ব্যক্তি পাচ্ছি আমরা। কে কে? আশোক আলী, মস্কার আশোক আলী ও উমেশ চন্দ্র দে। উমেশ চন্দ্র দে, এনাদের দুইজনের কাছ থেকে এই পালার বেশ কিছু অংশ পাওয়া যাচ্ছে, এবং এই গোড়ালি অঞ্চলের নসু শেখের কাছ থেকে আরো বেশ কিছু অংশ পাওয়া যাচ্ছে, ঠিক আছে? নসু শেখ। তাহলে কি কি পেলাম আমরা মহুয়া পালা সম্পর্কে? মহুয়া পালা, এই পালাটি সংগ্রহ করার জন্য চন্দ্রকুমার দে যখন যাচ্ছেন, তখন প্রথম 16টি ছত্র পাওয়া যাচ্ছে এক মুসলিম একজন ব্যক্তির কাছ থেকে, যিনি এই 16টি ছত্র রচনা করছেন বা জানাচ্ছেন চন্দ্রকুমার দেকে। আর বাদ বাকি সমস্ত কিছু, মানে টোটাল পালাটি উনি সংগ্রহ করছেন কোথা থেকে? নেত্রকোনার শান্দিকোনার পোস্ট অফিসের মধ্যে মস্কা এবং গোড়ালি, মতান্তরে ধোড়ালি, ঠিক আছে? গোড়ালি বা মতান্তরে ধোড়ালি, এই দুটি জায়গার মস্কার আশোক আলী উমেশচন্দ্র দে এবং গোড়ালি বা ধোড়ালি অঞ্চলের নসু শেখের কাছ থেকে। এবং বলা হচ্ছে যে এই মস্কা অঞ্চলে এই মহুয়া পালা গাওয়ার একটা দল এখনো পর্যন্ত আছে। যে এই মস্কা অঞ্চলে, কি বললাম, মস্কা অঞ্চলে মহুয়া পালা গাওয়ার একটি দল এখনো আছে, ঠিক আছে? এবার দেখো, আমরা দেখে নিই এখানে কি কি বলা হচ্ছে। 24টি অধ্যায়ের নাম আমরা যেটি পাচ্ছি মহুয়া পালাতে। আমি ডিটেলসে যাব না একদমই। মহুয়া পালাটি খুবই সহজ, তোমরা একবার পড়লেই বুঝতে পারবে। এত সহজ পালা হয় না, একদম লোকায়ত ভাষায় লেখা। যেখানে দেখা যাচ্ছে, ছোট করে বলছি, যে হুমরা বেদে নামক একজন বেদে, যে এক ব্রাহ্মণ কন্যাকে, কাঞ্চনপুর নামক একটি গ্রামের নাম কাঞ্চনপুর, সেই কাঞ্চনপুরের এক ব্রাহ্মণ কন্যাকে 6 মাস বয়সে চুরি করে নিয়ে আসছে এবং 16 বছর মানুষ করছে। 16 বছর মানুষ করার পর এই হুমরা বেদে কোথায় যাচ্ছে? খেলা দেখাতে যাচ্ছে নদ্দার ঠাকুর বা নদ্দার চাঁদের গ্রামে, যে গ্রামের নাম হলো বামনকান্দা। তো ওই গ্রামে যাচ্ছে এবং সেখানে গিয়েই এই নদ্দার ঠাকুরের সাথে প্রণয়ের সম্পর্ক তৈরি হচ্ছে কার? মহুয়ার। এবং বিভিন্ন বাধা বিপর্যয়, অনেক রকমের বিপদের মধ্যে দিয়ে তারা একে অপরের সাথে মিলিত হচ্ছে, এবং শেষে গিয়ে দেখা যাচ্ছে যে উভয়ই মারা যাচ্ছে, ঠিক আছে? এটি হলো মূলত এই মহুয়া পালার ঘটনা, যেখানে
আমরা পাচ্ছি যে 6 মাস বয়সে, দেখো হুমরা বেদে 6 মাস বয়সে চুরি করছে আর 16 বছর মানুষ করছে, অর্থাৎ নদ্যার চাঁদের বাড়িতে যখন যাচ্ছে বা নদ্যার চাঁদের ওখানে যখন খেলা দেখাতে যাচ্ছে তখন কিন্তু মহুয়ার বয়স হচ্ছে 16 বছর 6 মাস। ঠিক আছে, তো এই হলো মহুয়া পালার ঘটনা। এই পালাটি সেই সময়ের দীনেশচন্দ্র সেন জানাচ্ছেন যে ভূতপূর্ব রাজপ্রতিনিধি লর্ড রোনাল্ড সে এখানে লিখলাম, এই পালাটি শুনে বিশেষ প্রীত হয়েছিলেন বলে জানিয়েছেন দীনেশচন্দ্র সেন। ঠিক আছে, লর্ড রোনাল্ড সে। নেক্সট চলো আমরা চলে আসি দস্যু কেনারামের পালাতে। আচ্ছা, মহুয়া পালা সম্পর্কে যা যা বললাম, দুটি গ্রামের নাম আমরা বললাম, গ্রামের নাম দুটি কি কি বলো? কাঞ্চনপুর আর বামনকান্দা। কাঞ্চনপুর, বামনকান্দা। আচ্ছা, এই মহুয়া পালা সংগ্রহ করা হচ্ছে যে জায়গা থেকে, সেই গ্রাম দুটির নাম কি কি? মস্কার গোড়ালি। মস্কার গোড়ালি। মচকা লাগবে গোড়ালিতে, ঠিক আছে, ভুল হয় না যেন। মতান্তরে ধরালি। আচ্ছা, দীনেশচন্দ্র সেন জানিয়েছেন যে ভূতপূর্ব রাজপ্রতিনিধি যিনি এই পালাটি শুনে বিশেষ প্রীত হয়েছিলেন তার নাম কি? লর্ড রোনাল্ড সে। একদম। সুকুমার সেন, এই যে পালার আমরা পাচ্ছি 755টি ছত্র, সুকুমার সেন কতগুলি ছত্রের কথা বলছেন? 789। ঠিক আছে, একদম। আচ্ছা, চলে আসি দস্যু কেনারামের পালা, যে পালাটির রচয়িতাকে চন্দ্রাবতী হলেন এই দস্যু কেনারামের পালার রচয়িতা। যে চন্দ্রাবতী হলেন কে? দ্বিজবংশী দাসের কন্যা। কার কন্যা? দ্বিজবংশী দাসের কন্যা। যে দ্বিজবংশী দাস মনসা মঙ্গল রচনা করেছেন, সেই বংশী দাসের কন্যা হলেন চন্দ্রাবতী। আর চন্দ্রাবতীর মাতার নাম কি? চন্দ্রাবতীর মাতার নাম হলেন সুলোচনা। ঠিক আছে, এই চন্দ্রাবতী হলেন অন্যতম একজন বিদুষী নারী, যাকে আমরা প্রথম মহিলা কবিও বলতে পারি এবং রামায়ণের রচয়িতা। দ্বিজবংশী দাস যখন মঙ্গল কাব্য রচনা করেন, এই মনসা মঙ্গল রচনা করেন, সেই সময়ও কিন্তু চন্দ্রাবতী ওনার পিতাকে বিশেষভাবে সাহায্য করেছিলেন এই রচনায়। ঠিক আছে, তাহলে চন্দ্রাবতী সম্পর্কে পরিচয় আমরা পেয়ে গেলাম। চন্দ্রাবতী হলেন দ্বিজবংশী দাসের কন্যা। চন্দ্রাবতীর মাতার নাম সুলোচনা, এই চন্দ্রাবতী হলেন অন্যতম একজন মহিলা কবি বা বাংলার প্রথম মহিলা কবি বলতে পারি, যিনি রামায়ণ রচনা করেন এবং তার পিতাকে মনসা মঙ্গল রচনার সময়ও বিশেষ সহযোগিতা করেন। এবার দেখো, এই রচনাটির সময়কাল এই দস্যু কেনারামের পালার রচনার সময়কাল নয়, এটি 1575 থেকে 1600 খ্রিস্টাব্দের মধ্যে এই যে সময়কাল, এটি হলো এই ঘটনার সময়কাল। যে সময় আমরা দেখছি যে এই দস্যু কেনারামের পালার ঘটনাটি যদি আমরা একটু ছোট করে আগে বলে নিই, তারপরে ওটাই যাব। কি দেখছি যে কেনারাম বলে একজন জন্মগ্রহণ করছে, কার কাছে? খেলারামের ঘরে। অর্থাৎ আমরা আরেকটু শুরুতে যাই, যে খেলারাম ও যশোধারা, এনাদের কোনো সন্তান ছিল না। তো মনসার পুজো করে এনারা মনসার বরে কাকে লাভ করলেন? সন্তান লাভ করলেন, যার নাম দিলেন কেনারাম। খেলারাম ও যশোধারার পুত্র হলো কেনারাম। এই কেনারামের বয়স যখন 7 মাস, তখন মারা যাচ্ছে কে? এই যশোধারা, অর্থাৎ মা মারা যাচ্ছে। তো মা মারা গেলে কি হচ্ছে? তার বাবা কেনারামকে রেখে আসছে তার মামা বাড়িতে। মামা বাড়ির জায়গাটির নাম হলো দেবপুর। মামা বাড়ির জায়গাটির নাম কি? দেবপুর। মামারাও যথেষ্ট গরিব। মামা কি করলেন?
5 কাঠা মাত্র ধানের বিনিময়ে এই কেনারামকে বিক্রি করে দিলেন হালুয়া সর্দারের কাছে। কার কাছে? হালুয়া সর্দার। হালুয়া সর্দার। এই হালুয়া সর্দারের 7 পুত্র ছিল, যে 7 পুত্র ছিল ডাকাত। তো যথারীতি কেনারাম এদের সংস্পর্শে এসে কেনারামও হয়ে গেল ডাকাত। যে কি করত, মূলত যে জায়গাতে এরা ডাকাতি করত, কি করত, যে মানুষ যেত সেই মানুষকে মেরে কেটে তাকে তিনফালি করত এবং তার কাছে যে সমস্ত ধনসম্পত্তি থাকতো সেই ধনসম্পত্তিগুলো কেড়ে নিত। তো যথারীতি একদিন দ্বিজবংশী দাস অর্থাৎ এই চন্দ্রাবতীর পিতা দ্বিজবংশী দাসও সেই রাস্তায় যাচ্ছিলেন এবং দ্বিজবংশী দাসকেও ধরেন দস্যু কেনারাম। তো দস্যু কেনারাম তাকে ধরলে দ্বিজবংশী দাস তার শেষ ইচ্ছা হিসাবে জানান কি, যে জীবনের শেষ গান অর্থাৎ মনসার গান, মনসার ভাসান যেটি আমরা বলি, সেই গান উনি জীবনের শেষ অংশে একবার গাইবেন, শেষ মানে মারা যাওয়ার আগে একবার গাইবেন, শেষ ইচ্ছা এটি। তো যথারীতি দ্বিজবংশী দাস গান গাইতে শুরু করলেন এবং সেই গান শুনে দস্যু কেনারামের মন এমন পরিবর্তন হলো যে সে এই ডাকাতি ছেড়ে দিয়ে সম্পূর্ণ ভালো মানুষ হয়ে গেল। ঠিক আছে, এবং যে সমস্ত ডাকাতি করা জিনিসপত্র সে সংগ্রহ করে রেখেছিল মাটির তলায়, সেই সমস্ত সম্পদ সে পাশের ফুলেশ্বরী বলে একটি নদী, সেই নদীতে বিসর্জন দেয়। তো এই যে ঘটনাকাল, এই ঘটনাকালের সময়সীমা ধরা হচ্ছে 1575 থেকে 1600 খ্রিস্টাব্দের মধ্যে। ঠিক আছে, সময়কাল বলতে কি বলা হচ্ছে? এবার এই দস্যু কেনারামের পালায় যতগুলি ছত্র আছে, মোট 1054টি ছত্র আছে, যে ছত্রগুলিকে 6টি ভাগে ভাগ করছেন। 6টি ভাগে ভাগ করে আমাদের কাছে উপস্থাপন করা হচ্ছে। কিরকম দেখো, এই 6টি ভাগ: স্বপ্ন দর্শন ও দেবী পূজা, কেনারামের জন্ম ও নানা কষ্ট, দস্যু দলে প্রবেশ, বংশীদাসের সঙ্গে সাক্ষাৎ, এবার তারপর বংশীদাস ভাসান গান গাইছেন এবং সবশেষে কেনারামের জীবনের পরিবর্তন হচ্ছে। স্বপ্ন দর্শন ও দেবী পূজাতে কার পূজা হচ্ছে? মনসার পূজা হচ্ছে, যেখানে কেনারাম আসছে, কেনারামের মা মনসার আশীর্বাদে কেনারামকে লাভ করছেন। কেনারামের জন্ম এবং নানা কষ্টের মধ্যে দিয়ে সে চলে যাচ্ছে মামার বাড়ি, মামার বাড়ির পরে চলে যাচ্ছে দস্যু দলের হাতে এবং দস্যু দলে প্রবেশ করে শেষে গিয়ে এই বংশীদাসের সংস্পর্শে বংশীদাসের ভাসান গান শুনে তার মনের পরিবর্তন ঘটছে এবং তার জীবনেরও পরিবর্তন ঘটছে। ঠিক আছে, এই যে ঘটনাটি ঘটছে বা ঘটেছে যে অঞ্চলে, সেই জায়গাটিকে বলা হচ্ছে নলখাগড়ার বন, যেখানে দস্যু কেনারাম দস্যুবৃত্তি করত, সেই জায়গাটি নলখাগড়ার বন সমাকীর্ণ সুপ্রসিদ্ধ জালিয়ার হাওর। আমরা আগে একটা পেয়েছিলাম মহুয়া পালা, সেটা ছিল কি বলো, পালান সেই হাওরটির নাম কি ছিল বলো, কে বলবে? তলার হাওর। হ্যাঁ, আর এটি হচ্ছে জালিয়ার হাওর। ঠিক আছে, এই জালিয়ার হাওর কিশোরগঞ্জ থেকে 9 মাইল পূর্ব দক্ষিণে। এই অঞ্চলে এই দস্যু কেনারামের পালা বা এই ঘটনাটি ঘটছে। এবার এই পালাতে পড়ার বিষয় মূলত ছোট ছোট অংশ, এই স্বপ্ন দর্শন, দেবী পূজা, কেনারামের কষ্ট, কেনারামের জন্ম, নানা কষ্ট, দস্যু দলে প্রবেশ, বংশীদাসের সঙ্গে সাক্ষাৎ, এই পর্যন্ত ঘটনা দেখবে খুব দ্রুত এগোবে। ছোট ছোট ঘটনা, ঠিক যেমন ভাবে মহুয়া পালা পড়তে গিয়ে খুব দ্রুত একটার পর একটা ঘটনা আসছে, পড়তে ভালো লাগবে যেমন গল্পের মতো, একই রকম। কিন্তু এইখানে এসে 5 নম্বরে এসে চলে আসছে ভাসান সঙ্গীত। যে ভাসান সঙ্গীত হলো মনসার ভাসান। যে মনসার ভাসান রচনা করতে দস্যু কেনারামের পালার রচয়িতাকে চন্দ্রাবতী, তাই না? এই চন্দ্রাবতী সাহায্য করেছিলেন তার পিতাকে এবং তার পিতা হলেন এই মনসার ভাসানের রচয়িতা, তথা এই দস্যু কেনারামের পালাতে কেনারামকে শোনানো হচ্ছে যে ভাসান, সেই ভাসান গাইছেন কিন্তু দ্বিজবংশী দাস। তো এই ভাসান আমরা পাচ্ছি দ্বিজবংশী দাসের কণ্ঠে, যেমন তেমনি চন্দ্রকুমার দে যখন সংগ্রহ করছেন এই পালাটি,
দেখো এই পালাটি তো কোথাও লেখা নেই, লোকায়ত যে সমস্ত জিনিস আমরা পাবো কোনো জিনিসই কিন্তু আমরা ওরকম ভাবে লেখা পাই না। এখন আমরা লেখা পাচ্ছি কিভাবে, যে কেউ না কেউ সেগুলি সংগ্রহ করেছেন, সংগ্রহ করে প্রকাশ করেছেন, সেই জন্য আমরা তার লেখা পাচ্ছি। কিন্তু আগে তো এগুলো ছিল না, কারোর না কারোর কাছ থেকে সংগ্রহ করতে হয়েছে। তো ভাষণ সঙ্গীতটি সংগ্রহ করার সময় বিভিন্ন জনের কাছ থেকে যখন ভাষণ সঙ্গীত সংগ্রহ করছেন চন্দ্রকুমার দে, তখন বিভিন্ন জনের ভাষণের অংশ উঠে আসছে। শুধুমাত্র দ্বিজ বংশী দাসের নয়, শুধুমাত্র দ্বিজ বংশী দাসের নয়, পাশাপাশি আরো বেশ কিছু ব্যক্তি বা বেশ কিছু কবির লেখা বা ভাষণ উঠে আসছে, যা আমরা ভণিতার মধ্যে পাবো। এই ভাষণ সঙ্গীত পড়তে গিয়ে তোমরা মূলত 4 জনের ভণিতা পাবে। একজন হলেন দ্বিজ বংশী দাস, আর একজন হলেন রাবণ পণ্ডিত, তৃতীয় হচ্ছেন নারায়ণ দেব। এনারা প্রত্যেকেই কিন্তু মনসার ভাষণ রচনা করেছেন বা মনসার ভাষণ গেয়েছেন নারায়ণ দেব। এবং সবশেষে কোটিশ্বর দাস। তাহলে কার কার কথা পেলাম আমরা? এই ভাষণ সঙ্গীতের মধ্যে ভণিতায় পাবো আমরা 4 জনের নাম, দ্বিজ বংশী দাস, রাবণ পণ্ডিত, নারায়ণ দেব এবং কোটিশ্বর দাস। দ্বিজ বংশী দাসের ভণিতা আছে 9 বার, রাবণ পণ্ডিতের ভণিতা আছে 5 বার, নারায়ণ দেবের ভণিতা 2 বার এবং কোটিশ্বর দাসের ভণিতা 3 বার। এবার চন্দ্রকুমার দে যখন এই পালা সংগ্রহ করে দিচ্ছেন দীনেশচন্দ্র সেনের হাতে, তখন দীনেশচন্দ্র সেন দেখছেন যে এই পালাটি এত বিস্তৃত এবং এত জিনিসের সমাবেশ ঘটেছে এখানে, ফলে উনি কি করলেন, দেখো আমরা মহুয়া পালার থেকে কিন্তু অনেক অংশে বড় পাবো দস্যু কেনারামের পালা। কোথায় 755 ছত্র আর কোথায় 1054টি ছত্র, তাই না? তো এই বাদ সাত দিয়ে কিন্তু দীনেশচন্দ্র সেন এটি প্রকাশ করছেন। তো এই পালা অংশের বেশ কিছু অংশ উনি বাদ দিয়েছেন, বাদ দেওয়ার পরেও আমরা এই 4 জনের ভণিতা পেয়ে যাচ্ছি এই পালার মধ্যে। এটি হলো দস্যু কেনারামের পালা। এবার ভাষণ সঙ্গীতের মধ্যে আমরা মনসার মঙ্গলের যে ভাষণ বা মনসা মঙ্গলের যে ঘটনা আমরা প্রত্যেকেই জানি, এ নিয়ে বলার কিছু নেই। এখানে আমরা 7 জনের নাম পাবো, মূলত 7 জন নয় 8 জনের নাম পাবো মূলত। যেমন লক্ষিন্দরের বিবাহ প্রসঙ্গে আমরা 8 জনের নাম পাচ্ছি। যে একটা বৈশিষ্ট্য বলা হচ্ছে যে মাতৃপক্ষে পঞ্চগোত্র ত্যাজিবেক নারী, পিতৃপক্ষে সপ্তগোত্র শাস্ত্র অনুসারী, তবে বিহা করিবে শুনো সদাগর, নিকটে করিব বিহা ত্রিগোত্র অন্তর। তো এই বৈশিষ্ট্য বলছেন, এই বৈশিষ্ট্য অনুযায়ী 8টি কন্যার বিবরণ দেওয়া হচ্ছে বা 8টি কন্যার কথা বলা হচ্ছে লক্ষিন্দরের বিবাহ উপলক্ষে। কিন্তু ঠিক আছে, লক্ষিন্দরের বিবাহ প্রসঙ্গে যে কন্যা দেখা হচ্ছে সেই কন্যার মধ্যে এই 8 জন কন্যার কথা আসছে, এবং প্রথম 7 জন কন্যা বাদ যাওয়ার পর অষ্টমে উজানি নগরের শাহরাজার কন্যা বেহুলা, তার সাথে লক্ষিন্দরের বিয়ে হচ্ছে। তো এই লিস্টটাও কিন্তু তোমরা একটু মনে রাখবে, যখন নোটসটা পড়বে সেই নোটসে কিন্তু এটা দেখে একটু মনে রাখার চেষ্টা করবে। আর যা যা আমি বলেছি টোটালটাই সমস্ত কিছুই নোটসে আছে। এই হলো টোটাল ময়মনসিংহ গীতিকা। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখার, যে আমাদের জেনারেল পেপার এবং বাংলা সাহিত্যের কোর্সে ভর্তি চলছে। এই দুটি পেপারই আপনি একসাথে পেয়ে যাবেন মাত্র 9,999 টাকায়, যে কোর্সে আপনি এখনই এনরোল করতে পারেন মাত্র 2000 টাকা দিয়ে, যেখানে আপনি পাবেন সম্পূর্ণ পিডিএফ নোটস, মক টেস্ট, রেকর্ডেড ক্লাস সহ সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও এবং অল টাইম সাপোর্ট। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন এই ফোন নাম্বারে আর কোর্সে এনরোল করে নিন মাত্র 2000 টাকা দিয়ে।